আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ফার্স্ট ইয়ারের একটি কোর্স নিয়ে, প্রিন্সিপালস অফ ফিনান্স। এই কোর্সের বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং একটি ক্লাস নিতে যাচ্ছি। তো সবাই চলে আসো শিক্ষার্থীরা, আমরা একটি ক্লাসে অংশগ্রহণ করি। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়, মূলধন বাজেটিং কৌশল সমূহ। আমাদের যে ফিনান্সের বইটা আছে সেই ফিনান্সের বইয়ের অষ্টম অধ্যায়ে মূলধন বাজেটিং কৌশল বা ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স বলে যেই অধ্যায়টা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং যে কোনো পরীক্ষাতে এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসে, অঙ্ক আসে এবং 4 মার্কস এবং 10 মার্কস উভয় ক্ষেত্রেই আমাদের এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা এই অধ্যায়টা আজকে আমরা আলোচনা শুরু করব। তো অধ্যায়টা একটু বৃহৎ হওয়ার কারণে আমরা আংশিকভাবে অর্ধেকটা মতো আজকে ক্লাসে আলোচনা করব, পরবর্তীতে অন্য ক্লাসে আবার অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করার সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা শুরু করি। বলা আছে মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল। মূলধন বাজেটিংটা আসলে কি? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিনিয়োগ প্রকল্পগুলো মূল্যায়ন করতে হয়। কোনো প্রতিষ্ঠানের মালিক বা শেয়ার হোল্ডারদের সম্পদের সর্বোচ্চ মূল্য অর্জনে মূলধন বাজেটিং এর সহায়তা একান্ত প্রয়োজন। বিষয়টা হলো এমন, কোনো মালিক বা শেয়ার হোল্ডার তারা যখন কোনো ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করে বা নতুন কোনো প্রকল্প বা প্রজেক্ট উন্মোচন করে বা শুরু করে, তখন অবশ্যই তারা সেই মূলধনের পর্যাপ্ত ফিডব্যাক বা সেখান থেকে যে পর্যাপ্ত পরিমাণে মুনাফা বা উপকৃত হবে কিনা তারা, সেটা তারা নিশ্চিত হতে চায়। তো সেই বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করে, গবেষণা করে, বিভিন্ন সূত্রের আলোকে, বিভিন্ন রেজাল্টের মাধ্যমে তারা নিশ্চিত হতে চায় যে আসলে এখান থেকে আমাদের কোনো প্রফিট হবে কিনা। তো সেজন্যই আমাদের মূলধন বাজেটিং এর এই কৌশলগুলো আমাদের এখানে কাজে লাগে। তো প্রকল্প মূল্যায়নের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, সেগুলো আমরা একটু দেখি। ক নম্বরে বলা আছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি 3 রকমের: বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি এবং 3 বিনিয়োগ উপার্জন হার পদ্ধতি। আর খ নম্বরে বলা আছে বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। 1 নম্বরে নিট বর্তমান মূল্য পদ্ধতি, 2তে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, বাটাকৃত মূলধন ফেরত পদ্ধতি, সংশোধিত অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, আর 5 নম্বরে মুনাফা অর্জন ক্ষমতা সূচক। এই বিভিন্ন রকমের বিষয়ে আমরা আমাদের এখানে প্রকল্প মূল্যায়ন করে থাকি। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এই ক্লাসে, সেই বিষয়গুলো হচ্ছে এইগুলো। এই 5টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফএটি, এটা নির্ণয় করব। পে ব্যাক পিরিয়ড বা পিবিপি, এভারেজ রেট অফ রিটার্ন এআরআর, রিটার্ন অন অফ ইনভেস্টমেন্ট আরওআই, আর নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আলোচনা করার আগে আমি এখানে কিছু সূত্রের উল্লেখ করেছি। আমাদের এই 5টা বিষয় আলোচনা করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আমাদের বিভিন্ন অঙ্কের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আমরা এই এক একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেখানে আমাদের সূত্রগুলোকে আমরা বিশ্লেষণ করব। তো আমরা শুরু করি। প্রথমে আসছে একটা অঙ্ক। এখানে আমরা সিএফএটি নির্ণয় করা শুরু করব বা শিখব। সিএফএটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমাদের যে কোনো একটা প্রজেক্টে প্রথমে আমরা বিনিয়োগ করি, সেই বিনিয়োগ থেকে প্রতি বছর আমাদের একটা টাকা আমাদের ব্যবসায় ফিরে আসে। সেই ফিরে আসা টাকাটাকে আমরা বলছি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সেই জিনিসটাকে আমরা এখানে নির্ণয় করব। তা আমরা অঙ্কটাকে প্রথমে পড়ি। বলা আছে মেঘলা কোম্পানি ইজ প্ল্যানিং টু বাই এ নিউ মেশিন হুইচ কস্ট টাকা 1 লাখ। মেঘনা কোম্পানি তারা একটা নতুন মেশিন কেনার প্ল্যান করছে এবং তার মূল্য আছে 1 লক্ষ টাকা। ক্যাশ ইনফ্লোস ফ্রম দ্য মেশিন আর, ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আগমন ঘটবে এই 5 বছরে এই টাকাগুলো, সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অন স্ট্রেট লাইন বেসিস। আমাদের এখানে যে মেশিনের অবচয় ধরা হবে সেটা সরলরৈখিক পদ্ধতিতে। দ্য মেশিন স্যালভেজ ভ্যালু ইজ টাকা 20,000 অ্যান্ড ট্যাক্স রেট ইজ 30%। এই মেশিনের স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা এবং এর উপরে ট্যাক্স ধরা হবে 30%। এই অঙ্ক থেকে আমাদেরকে বের করতে হবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফএটি।
এটা বের করার জন্য প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন বা অবচয়ের পরিমাণটা নির্ণয় করে নিতে হবে। আমাদের এখানে অবচয়টা যেহেতু বলা আছে স্ট্রেট লাইন বেসিস, তাই আমরা স্ট্রেট লাইন বেসিসে তৈরি করেছি। স্ট্রেট লাইন বেসিসে আমাদের এখানে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। তার মানে আমাদের যে মোট ব্যয় আসে মেশিনের, সেখান থেকে স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়ে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে আমাদের প্রতি বছরের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণটা বেরিয়ে যায়। এখানে আমরা বের করেছি 1,00,000 টাকা কস্ট মাইনাস 20,000 টাকা আমাদের স্যালভেজ ভ্যালু, এবং 5 বছর ছিল সেজন্য 5 দিয়ে ভাগ করলে পেয়েছি 16,000 টাকা প্রতি বছরের অবচয়। এবার আমরা একটা চার্ট করেছি, টোটাল 7টা কলামের একটা চার্ট। এই কলামগুলোই আমরা এখানে আমাদের অঙ্কে প্রদর্শন করব এবং শিখব। অটোমেটিক্যালি আমাদের এখানে সিএফএটি বেরিয়ে যাবে। আমাদের এখানে দেওয়া আছে সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কিন্তু এখানে আমাদের সিএফএটি বের করতে হবে। কিভাবে আমরা একটু দেখি। প্রথম কলামে ইয়ার 5 বছরের উল্লেখ আছে, তারপরে সিএফবিটি যেটা আমাদের মানে প্রশ্নে দেওয়া আছে সেটা, তারপরের কলামে ডেপ্রিসিয়েশন প্রতি বছর আমাদের 16,000 টাকা করে বের করলাম, সেটা আমরা এখানে দেখিয়েছি। 4 নাম্বার কলামে ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্সটা মানে হলো যে এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে। এই যে 2 নম্বর মাইনাস 3 নম্বর কলাম, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স, সেখান থেকে এবার ট্যাক্স কাটতে হবে এই ইবিটির উপরে। ট্যাক্স 30%, প্রত্যেকটা বছরের উপরে যে টাকা আছে তার উপরে 30% কেটে বসাবো। তারপরে ইএটি মানে হচ্ছে ইবিটি মাইনাস ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স। তার মানে ইবিটি থেকে ট্যাক্স গুলো বাদ দিলে ইএটি আসে। এবার ইএটির সাথে আমরা ডেপ্রিসিয়েশন গুলো আবার যোগ করে দেবো। এই যে 6 নম্বর যোগ 3 নম্বর কলাম এর ডেপ্রিসিয়েশন। এর কারণ হলো ইএটি মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, কিন্তু এই আর্নিং এর সাথে আমাদের ডেপ্রিসিয়েশনের যে টাকাটা থাকে সেটাও নগদ আকারে আমাদের পকেটে থেকে যায়। এর কারণ হচ্ছে এরকম যে অবচয় একটি অনগদ লেনদেন হওয়ার কারণে যদিও এটা খরচ হিসেবে আমরা দেখাই, কিন্তু সেই টাকাটা আমাদের থেকে যায়, সেই টাকাটা আর ওই সময় খরচ হয় না। তো সেই জন্য সেই ইএটির সাথে আমরা ডেপ্রিসিয়েশনটাকে যোগ করলে তারপরে যে ফিগারটা আসে সেটাকে আমরা সিএফএটি বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বলছি। এভাবে করে আমরা প্রথম 5 বছরেরটা করব। তারপরে ওই 5 বছরে আরেকটা জিনিস আমরা একটু দেখাবো, এটা হলো আমাদের স্যালভেজ ভ্যালু। তার মানে 5 বছর শেষে যখন মেশিনটা বিক্রি করব তখন 20,000 টাকা পাবো। সেই 20,000 টাকাটাও আমরা আমাদের ওই বছরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হিসেবে দেখাবো। তার মানে আমাদের 5 বছরের ওই হিসাব এবং ওই 5 বছরেই আমাদের যেই স্যালভেজ ভ্যালু হিসেবে যে টাকাটা আসে সেটা আমরা এখানে দেখাবো। তো এই ছিল আমাদের সিএফএটি নির্ণয়। পরবর্তীতে আমরা আসি পে ব্যাক পিরিয়ড বা পিবিপি নির্ণয়ের জন্য। পিবিপি বা পে ব্যাক পিরিয়ড সাধারণত এখানে 2 রকম ভাবে নির্ণয় করা হয়ে থাকে। একটা হলো পে ব্যাক পিরিয়ড মানে হচ্ছে আমাদের যেই টাকাটা আমরা বিনিয়োগ করেছি সেই টাকাটা আমরা কয় বছরের ভিতরে ফেরত পাবো সেটা বের করাই হলো পে ব্যাক পিরিয়ড। তার মানে যে টাকাটা আমরা বিনিয়োগ করেছি কয় বছর ব্যবসা করলে সেই টাকাটা আমাদের ফেরত আসবে সেটা আমরা বের করে থাকি। তো যখন প্রতি বছর একই পরিমাণে টাকার অঙ্ক ফেরত আসে তখন আমরা এই সূত্র ব্যবহার করে থাকি। যেরকম কি এনসিও মানে হচ্ছে আমাদের নিট ক্যাশ আউটফ্লো বা আমাদের বিনিয়োগের টাকা, আর নিচে হলো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, প্রতি বছরে যে টাকাটা আসে সেটা। একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝি। বলা আছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ডাটা। আমাদেরকে এই ডাটাগুলো দেওয়া হয়েছে। বলা হয়েছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রাথমিক বিনিয়োগ ছিল 4 লক্ষ টাকা। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো প্রতি বছরে আমাদের ক্যাশ ইনফ্লো হয় 1 লক্ষ টাকা, প্রতি বছরেই 1 লক্ষ টাকা করে আমরা পাই। 4 লাখ টাকা একবারে খরচ করেছি, প্রতি বছরে 1 লাখ টাকা পাই। সহজ হিসাব, 4 বছরের ভিতরে চলে আসবে টাকাটা, সেটাই আমরা এখানে করেছি। পিবিপি হচ্ছে উপরে এনসিও মানে সেই ইনভেস্টমেন্ট, আর নিচে হলো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো মানে 1 লক্ষ টাকা। মান বসিয়ে ভাগ করে দিয়েছি 4 ইয়ার্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা কখন করব? যখন আমাদের প্রতি বছরের ক্যাশ ইনফ্লোটা সমান থাকবে। এই যে 1 লক্ষ টাকা আছে, প্রতি বছরেই 1 লাখ টাকা করে পাই, তো সেজন্য আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এর পরবর্তীতে আমরা দেখব যখন প্রতি বছরে আমাদের ক্যাশের ইনফ্লোটা সমান থাকে না, অসমান থাকে, তখন আমরা কিভাবে কি করব। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। বলা আছে ইনিশিয়াল কস্ট অফ মেশিন টাকা 5,000, 5,000 টাকা ছিল বিনিয়োগ, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, ট্যাক্স রেট 50%। এখানে আমাদের ক্যাশ ইনফ্লো গুলো দেওয়া আছে 5 বছরের সিএফবিটি আকারে।
আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে করব কি, যেহেতু আমাদের CFBT দেওয়া আছে তাই আমরা CFAT নির্ণয় করে নেব সেই আগের নিয়মে, আগে যেটা শিখলাম আমরা একটু আগে, সেভাবে আমরা CFBT নির্ণয় করে নেব একই রকম ভাবে। আমাদের ডেপ্রিসিয়েশন এর পরিমাণটা বেরিয়েছে 1 লক্ষ টাকা। এই যে আমরা এখানে দেখিয়েছি 5 বছর 5,000 টাকা, তাই 5 বছর দিয়ে ভাগ করলে আমাদের ডেপ্রিসিয়েশন আসছে প্রতি বছরে 1,000 টাকা। তো আমরা সেই একই রকম ভাবে CFBT থেকে CFAT বের করেছি। প্রথমে ইয়ার CFBT প্রতি বছরের ডেপ্রিসিয়েশন, এটা দুইটা মাইনাস করলে ইবিটি, সে তার উপরে ট্যাক্স কেটে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে CFAT, যেমনটা আমরা পূর্বের অঙ্ক দেখিয়েছি। এইবার CFAT থেকে আমাদের বের করতে হবে CCFAT। CCFAT মানে কিউমুলেটিভ CFAT। কিউমুলেটিভ মানে হলো ক্রমযোজিত। এখানে বের করেছি 5 বছর, CFAT গুলো বসিয়েছি, আর ক্রমযোজিত মানে হলো একটার সাথে আরেকটা যোগ করে করে বসাবো। যেরকম প্রথম বছরে CFAT 1,000 টাকা বসাই দিলাম, দ্বিতীয় বছরে 1,000 টাকার সাথে 1,100 টাকা যোগ করে 2,100 টাকা, তৃতীয় বছরে 2,100 টাকার সাথে 1,250 টাকা যোগ করে 3,350 টাকা। এরকম ভাবে আমাদের 5 বছরের ক্রমযোজিত CCFAT বসিয়েছি। এবার আমরা সূত্রে আসি। যখন আমাদের অঙ্কের আমাদের ইনফ্লো গুলো অসমান হবে, তখন আমাদের মূল সূত্রটা হবে এরকম: A প্লাস NCO মাইনাস C বাই D। এ মানে হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি যে কোনো একটা বছর, আমরা এখানে চতুর্থ বছরটাকে ধরলাম 4। আচ্ছা, এনসিও মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রাথমিক বিনিয়োগ 5,000 টাকা ছিল আমাদের এখানে। সি মানে হলো এই যেই বছরটা ধরেছি সেই বছরের CCFAT, এটা হচ্ছে সি, এটা বসালাম 4,400 টাকা, ভাগ ডি। ডি মানে হচ্ছে যেই বছরটা ধরেছি সেই সেই বছরের পরবর্তী বছরের CFAT, তার মানে 1,500 টাকা। এই সমস্তগুলো বসিয়ে মান বসালে পাচ্ছি 4.40 ইয়ার্স। এটাই আমাদের অ্যান্সার। তার মানে আমাদের CFBT থেকে CFAT বের করতে হবে, CFAT-টার ক্রমযোজিত বের করতে হবে, এবং সেখান থেকে এই সূত্রে মান বসাতে হবে। এ হলো যে কোনো একটা বছর আমরা ধরা যায়, 4, 3 যে কোনো একটা বছর আমরা ধরতে পারবো। সেই বছরের CCFAT-টা হচ্ছে সি, আর তার পরবর্তী বছরের CFAT-টা হচ্ছে ডি। এই মান বসিয়ে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এই ছিল আমাদের পিভিপি। 2 রকম। আরেক রকম পিভিপি আছে, ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। তার মানে যখন আমাদের অর্থের সময় মূল্যটাকে বিবেচনায় আনতে হয়, আমাদের যখন অর্থ যেটা আজকের 1 টাকা 1 বছর পরে যে 1 টাকার সমান নয়, তো সেই বিষয়গুলো আমাদের এখানে যখন থাকবে তখন আমাদের কিভাবে পিভিপি বের করব সেটা আমরা দেখাই। একটা সূত্র এখানে, একটা অঙ্ক আমরা দেখিয়েছি। বলা আছে সন্ধ্যা কোম্পানি ইজ কনসিডারিং টু পারচেজ এ মেশিন। একটা মেশিন কিনবে, কস্ট অফ মেশিন ইজ টাকা 20,000 এন্ড ডিসকাউন্ট রেট ইজ 10%। মেশিনের খরচ হবে 20,000 টাকা এবং ডিসকাউন্ট রেট বা অবচয় মূল্য আমাদের যেই সময় মূল্য হবে 10%। ক্যাশ ইনফ্লোস আর অ্যাজ ফলোজ। CFAT দেওয়া আছে সরাসরি, 5 বছরের CFAT সরাসরি দেওয়া আছে। সেখান থেকে আমাদের বের করতে হবে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। তো আমরা এখানে সলিউশনে দেখিয়েছি যে ক্যাশ আউটলে বা এনসিও হচ্ছে 20,000 টাকা, এখানে আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এখান থেকে আমাদের সেই ডিসকাউন্টটা বের করতে হবে। ডিসকাউন্ট মানে হচ্ছে অর্থের সময় মূল্যটা নির্ণয় করা, পিভি বা প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করা। তা কিভাবে করেছি আমরা একটু দেখি। প্রথম বছর ছিল, বছর বসিয়েছি, তারপর CFAT দেওয়া আছে সেটা বসিয়েছি। এবার পিভি ফ্যাক্টর 10% আমাদের ডিসকাউন্ট বলা আছে, পিভি ফ্যাক্টর এটা আমরা বের করব। এটা বের করব কি করে? যে কোনো বইয়ের পেছনে এটা দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে নিজেরাই বের করব খুব সহজ সূত্রের মাধ্যমে। এই যে নিচে আমরা সূত্রটা দিয়েছি, সূত্রটা হবে 1/1 প্লাস I টু দি পাওয়ার n। I মানে হলো ইন্টারেস্ট রেট আর n মানে হচ্ছে বছর। তো প্রথমে হলো ওই বছরের মানটা হবে 1, তারপরে হবে 2, 3, 4, 5 করে করে আমাদের বছরের মানগুলো বসিয়ে, আর আর এর মান বা আয়ের মান হচ্ছে 10%, 0.10 এরকম বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের পিভির মানটা বেরিয়ে যাবে। এই পিভি মানে হলো যে 1 টাকার বর্তমান মূল্য, যে টাকাটা 1 বছর পরে যেটা 1 টাকা হবে সেটার বর্তমান মূল্য এত, 2 বছর পরে যেটা 1 টাকা হবে তার বর্তমান মূল্য এত, 3 বছর পরেরটা এত, 4 বছর পরের 1 টাকার বর্তমান মূল্য এত, 5 বছর পরের 1 টাকার বর্তমান মূল্য এত। এই হলো প্রেজেন্ট ভ্যালু।
তো সেই প্রেজেন্ট ভ্যালুটা বসিয়ে এই সিএফএটির সাথে গুণ করলে আমাদের এই এই টাকার প্রেজেন্ট ভ্যালুটা বেরিয়ে যাবে। সিএফএটির প্রেজেন্ট ভ্যালু প্রতিটা বছরে বেরিয়ে যাবে। তারপরে এইটাকে আবার কিউমুলেটিভ করেছি ঠিক আগের মতোই। আগে যেরকম এটাকে হলো সিএফএটি বলছিলাম, সিএফএটিটাকে কিউমুলেটিভ করেছিলাম, এখন সেই পিভি বের করে সেটাকে আমি এবার কিউমুলেটিভ করেছি। এবার সেই একই মান আবার বসিয়েছি, যে কোনো একটা বছর অ্যাজিউম করেছি এ, এনসিও 20,000 টাকা, ওই এ বছরের যে কিউমুলেটিভ সেটা হবে আমাদের সি, আর তার পরবর্তী বছরের যেই মানে পিভি বা সিএফএটি সেটা হবে আমাদের ডি। এই সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে 3.96 ইয়ার্স আমাদের এখানে অ্যান্সার। এই ছিল আমাদের ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। এবারে আমরা আসবো এভারেজ রেট অফ রিটার্ন বের করা। এভারেজ রেট অফ রিটার্ন মানে হচ্ছে আমাদের যে পরিমাণ টাকা প্রতি বছরে আসবে তার একটা রেট বের করা। আমরা একটা অঙ্কের মাধ্যমে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। বলা আছে দ্য ফলোইং ইনফরমেশনস আর অ্যাজ ফলোজ: ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টাকা 80,000, ওয়ার্কিং ক্যাপিটাল 10,000 এন্ড সেলভেজ ভ্যালু 5,000। তিনটা জিনিস দেওয়া আছে। ইনভেস্টমেন্ট করেছি 80,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল হাতে আছে 10,000 টাকার, আর সেলভেজ ভ্যালু হবে 5,000 টাকা। 5 বছরের তথ্য দেওয়া আছে। ইএটি ইএটি দেওয়া আছে আমাদের, আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে এআরআর বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের বের করব যে আমাদের এআরআর এর সূত্রটা কি সেটা দেখি। এআরআর এর সূত্র হলো এভারেজ ইএটি ভাগ এভারেজ এনসিও গুণ 100। এই হলো আমাদের এআরআর এর সূত্র। তো যেহেতু আমাদের ইএটি দেওয়া আছে তাই সেখান থেকে এভারেজ বের করে নিই। এভারেজ বলতে আমরা বুঝি যে এভারেজ মানে হলো সেই টাকাগুলো যোগ করে যে কয়টা টাকা তা দিয়ে ভাগ। তো এখানে আমাদের টোটাল ইএটি বেরিয়েছে 1,12,000 টাকা, আর 5টা ইএটি আছে তাই 5 দিয়ে ভাগ করলে আসছে 22,400 টাকা এভারেজ। একদম সহজ। আর তারপরে এভারেজ এনসিও, এটার একটা সূত্র আছে। সূত্রটা হলো ডাব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ সেলভেজ ভ্যালু যোগ এনসিও মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। তো ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের দেওয়া আছে 10,000 টাকা, সেলভেজ ভ্যালু 5,000 টাকা, এনসিও 80,000 টাকা জানি আমরা, সেলভেজ ভ্যালু 5,000 ভাগ 2। এই সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের বেরোলো 52,500 টাকা। এই হলো আমাদের এভারেজ এনসিও। এখন সেই এআরআর এর সূত্রে আমরা মান বসিয়ে দিই। এভারেজ ইএটি ছিল 22,400 টাকা আর এভারেজ এনসিও হয়েছে 52,500 টাকা, গুণ 100 করলে আমাদের হচ্ছে 42.67%। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের এখানে এআরআর এর সূত্র হচ্ছে এভারেজ ইএটি ভাগ এভারেজ এনসিও। এভারেজ ইএটিটা সহজ, যে কয়টা ইএটি সেগুলো সব যোগ করে সেই কয় দিয়ে ভাগ। আর এভারেজ এনসিও সূত্রটা হচ্ছে ডাব্লিউসি প্লাস মানে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস এনসিও মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। মান বসিয়ে আমাদের এভারেজ এনসিও পাবো। তারপরে এভারেজ ইএটি ভাগ এভারেজ এনসিও গুণ 100 করলে আমাদের এআরআর পাবো। এই ছিল আমাদের এভারেজ রেট অফ রিটার্ন বের করা। এরপরে আমরা আলোচনা করব আরওআই। আরওআই এর ক্ষেত্রে আমাদের এখানে একটা অঙ্ক আমরা নিয়েছি। বলা আছে দ্য ফলোইং ইনফরমেশনস আর অ্যাজ ফলোজ: ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টাকা 12,000, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, ক্যাশ ইনফ্লোস আর অ্যাজ ফলোজ। 5 বছরের টাকাটা সিএফএটি দেওয়া আছে। আরওআই এর সূত্রটা আসলে কি? আরওআই এর সূত্রটা আগে দেখি। এভারেজ ইএটি ভাগ এনসিও গুণ 100। এভারেজ ইএটি ভাগ এনসিও গুণ 100। আমাদের এখানে দেওয়া আছে সিএফএটি, এখান থেকে ইএটি তে যেতে হবে। আমরা এর আগে করেছিলাম যে ইএটি থেকে সিএফএটি তে যাওয়ার সময় ডেপ্রিসিয়েশনটা যোগ করেছিলাম। এখন সিএফএটি থেকে আবার ইএটি তে আসতে গেলে সিএফএটি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। সহজ জিনিস। তো সেজন্য আমাদের এখানে ডেপ্রিসিয়েশন যেহেতু দেওয়া আছে সেটা বের করতে হবে। আমাদের এখানে ডেপ্রিসিয়েশন আছে 5 বছরের মেয়াদ। তো 12,000 টাকা আমাদের মূল্য ছিল, সেটাতে 5 দিয়ে ভাগ করলে 2,400 টাকা প্রতি বছরের ডেপ্রিসিয়েশন। এখন সিএফএটি থেকে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিলে প্রতি বছরের ইএটি পাচ্ছি। সেই ইএটি গুলো যোগ করে 2,400 টাকা আসছে এবং সেটাকে এভারেজ হচ্ছে 5 বছর যেহেতু 5 দিয়ে ভাগ করলে আসছে 480 টাকা। এভারেজ ইএটি বের করলাম। এবার সেই এভারেজ ইএটি ভাগ এনসিও মানে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট 12,000 টাকা। তার মানে 480 ভাগ 12 গুণ 100 করলে 4%। অ্যান্সার হয়
এটাই হচ্ছে আমাদের ROI, রেট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটা 4%। তো এই ছিল আমাদের ROI। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ টপিক, নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। এনপিভি নির্ণয়ের সূত্রটা আগে দেখাই। এনপিভির সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। এনসিও তো আমরা জানি আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর টিপিভি মানে হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা আমরা কিভাবে বের করব দেখি। আমাদের একটা অঙ্ক নিয়েছি, বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাজ ফলোজ। ইনিশিয়াল কস্ট অফ মেশিন টাকা 50,000, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, ওয়ার্কিং ক্যাপিটাল 2000, স্যালভেজ ভ্যালু 1000। এই আমাদের ইনফরমেশন এবং 5 বছরের সিএফএটি দেওয়া আছে। এখান থেকে আমরা বের করব। তো দেখি, সেই প্রথমে বছর, তারপরে সিএফএটি, পিভি ফ্যাক্টর। যেহেতু আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু দরকার, তার মানে আমাদের সেই প্রেজেন্ট ভ্যালু সেই সূত্র আমাদের বসাতে হবে। সেই পিভি ফ্যাক্টর 10% যেহেতু ধরেছি, এই যে বলেছে যে নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি অ্যাজ ডিসকাউন্ট রেট 10%, এই যে 10% দেওয়া আছে বলে 10% আকারে সেই যে হিসাবটা এসছে সেইগুলো দিয়ে আমরা এখানে গুণ করেছি। সিএফএটিটাকে 10% ডিসকাউন্ট রেট দিয়ে গুণ করলে, পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। সেই প্রেজেন্ট ভ্যালুগুলোকে যোগ করলে আমাদের আসছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন এই টোটাল প্রেজেন্ট ভ্যালুর ভিতরে আমাদের আরেকটা জিনিস আছে। প্রথম 5 বছরেরটা তো আমরা আছেই, দেখলাম যে সিএফএটিটাকে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে 5 বছরেরটা বেরিয়ে গেল। তারপরে 5 বছর শেষে আসলে আরো দুটো জিনিস আমাদের হাতে থেকে যায়, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল 2000 আর স্যালভেজ ভ্যালু 1000। এই দুটো টাকাও আমাদের হাতে থেকে যাচ্ছে। তো সেই দুটো টাকা যে 3000 টাকা, সেটাকেও আবার সেই 5 বছরের যে পিভি ফ্যাক্টর সেটা দিয়ে গুণ করে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা পেলাম। তো টোটাল 5 বছর এবং 5 বছরের আরেকটা, টোটাল 6টা আইটেম যোগ করলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 70,785 টাকা। এবার এটা সূত্রে মান বসিয়ে দিই। এনপিভি মানে হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস নিট ক্যাশ আউটলে বা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু ছিল 70,785 টাকা, আর এনসিও ছিল 50,000 টাকা। দুটো যোগ মাইনাস করলে দাঁড়াচ্ছে 20,785 টাকা। এটাই হচ্ছে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুর অ্যান্সার। এই ছিল আমাদের টোটাল ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছি আমাদের ফিনান্স বিষয়ের প্রাথমিক কিছু আলোচনা করার জন্য, ক্যাপিটাল বাজেটিং অধ্যায়ের এই বিষয়ে। তোমাদের যার যেই বই আছে না কেন, সেই প্রত্যেকটা বইতেই এই অধ্যায়টা আছে এবং এখানে বিভিন্ন রকমের অঙ্ক উদাহরণে এবং অনুশীলনীতে দেওয়া আছে। তোমরা এই ক্লাস ফলো করে সেখান থেকে তোমাদের উদাহরণ এবং অনুশীলনী দেখে বিভিন্ন রকমের অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, এবং সেখান থেকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমাদেরকে জানাও, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।